সুপ্রিয় ছাত্রছাত্রী, জুম অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা পড়ছিলাম অধ্যায় ৮ম পর্যাবৃত্তি গতি। আজকে আলোচনা করব সরলসন্ধিত গতির কিছু রাশি সম্পর্কে আমরা জানব এবং সেই সাথে সরলসন্ধিত গতির সরণ, বেগ এবং ত্বরণের রাশিমালা বের করব এবং সেই সাথে এই রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা স্পন্দন বা সরলসন্ধিত গতি সম্পর্কিত কতগুলো সংজ্ঞা এখান থেকে একটু জেনে নিই। সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, সংজ্ঞাগুলোর মধ্যে কি রয়েছে? কম্পন বা পূর্ণ দোলন, দোলনকাল, কম্পাঙ্ক, হার্জ, কৌণিক কম্পাঙ্ক, বিস্তার, দশা এবং আদি দশা। তাহলে কম্পন বা পূর্ণ দোলন আমরা কাকে বলি? আমরা যদি একটি পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর উল্লেখ করি, যেমন ধরো একটি সরল দোলক অথবা একটি হাত ঘড়ি অথবা দেয়াল ঘড়ি, যেটা হাত ঘড়ির অনুরূপ, সেখানে আমরা কি দেখতে পাই যে সরল দোলকের ক্ষেত্রে দোলকের বব এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে গিয়ে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। এই যে কম্পমান বস্তুটি, একটি কম্পমান বস্তুর কম্পনের পথের যে কোনো বিন্দু হতে যাত্রা শুরু করে পুনরায় একই দিকে ওই বিন্দুতে ফিরে আসলে কি হয়, যে কম্পন হয় তাকে আমরা বলি একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন। ঠিক আছে, এখন দোলন কাল কি হবে? তাহলে কম্পমান বা দোলায়মান বস্তুর একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় কি ওই বস্তুর দোলনকাল, বা এটাকে আমরা পর্যায় কালও বলে থাকি, তাই না? তার মানে যদি সরল দোলকটি এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে গিয়ে আবার কি করে, তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে, এই যে যাওয়া এবং আসা, এই যে মোট সময়, সেটিকে বলা হয় কি দোলন কাল। তাহলে দোলন কালকে সাধারণত আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। একটা কম্পমান বস্তু যদি কি করে, এন সংখ্যক পূর্ণ দোলনে টি সময় লাগে তার, তাহলে কি হবে? টি সময়ে কি করছে, দোলন সংখ্যা তার কত হচ্ছে? এন সংখ্যক। তাহলে এন সংখ্যক দোলনে সময় লাগে টি, আর একটি দোলনে বা একটি পূর্ণ দোলনে সময় লাগবে তাহলে কি? টি বাই এন। তাহলে এটিই হবে হচ্ছে কি দোলনকাল বা পর্যায়কাল। এবং পর্যায়কালের বা দোলনকালের একক কি হবে? যেহেতু এটি কি সংজ্ঞা দিচ্ছে, যে একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে, সেটি হচ্ছে কম্পমান বস্তুর দোলনকাল। অতএব কালের যে একক, অর্থাৎ কালের একককে আমরা সাধারণত সেকেন্ড একক দ্বারাই প্রকাশ করে থাকি। ঠিক আছে, এরপরে আসো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি হবে? যে একটি কম্পমান বস্তু এক সেকেন্ডে, ঠিক আছে, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে তাকে বলা হবে ওই বস্তুর কম্পাঙ্ক। এটাকে আমরা সাধারণত ছোট হাতের এফ বা এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা দেখছি যে টি সময়ে একটি বস্তু যদি এন সংখ্যক পূর্ণ দোলন দেয়, তবে এখান থেকে আমরা কি পেলাম? টি অর্থাৎ দোলনকাল। তাহলে টি সেকেন্ডে সে সম্পন্ন করে একটি দোলন, তাই না? টি সেকেন্ডে সম্পন্ন করছে কি একটি দোলন। তাহলে
খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা একটু লিখি টি সেকেন্ডে সম্পন্ন করছে একটি দোলন, তাই না? তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে কয়টি দোলন সম্পন্ন করবে? অবশ্যই 1, অবশ্যই কত হবে এটি? 1/t সেকেন্ড, তাই না? 1/t সেকেন্ড। তাহলে এই যে 1/t এটি হবে হচ্ছে কি এফ বা এন এর মান, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করলো। এখন টি সময়ে বস্তুটি এনটি পূর্ণ দোলন সম্পন্ন যদি করে, তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে? এখান থেকে খেয়াল করে দেখো যে টি সময়ে, এই যে টি, টি সময়ে সে কতগুলো দোলন সম্পন্ন করছে? টি সময়ে দোলন সম্পন্ন করছে t/n। তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে কতগুলো দোলন সম্পন্ন করবে? টি সেকেন্ডে করছে t/n সংখ্যক দোলন। তাহলে 1 সেকেন্ডে করলে হবে t/n, দ্যাট মিনস 1/t/n। তাহলে টি কি হলো? n উপরে উঠে গেল, টি নিচে চলে আসলো। তাহলে টি সময়ে ইয়ে হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমরা কত পাচ্ছিলাম এখানে? এটা। তাহলে 1 সেকেন্ডে হবে হচ্ছে কত? এটা যদি নেই আমরা, 1 সেকেন্ডে টি সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু কত পেলাম? টি তে হচ্ছে t/n, t/n। তাহলে 1 সেকেন্ডে এর উল্টে যাবে, 1 সেকেন্ডে যখনই নেবে তখন সমান কত হবে এটি? এই 1/t। তাহলে 1/t হলে পারে এখানে যদি টির মান বসিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? n উপরে উঠে যাবে, টি নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে n ইজ ইকুয়াল টু, অর্থাৎ কম্পাঙ্ক n ইজ ইকুয়াল টু হবে n/t। তাহলে এটি গেল আমাদের কম্পাঙ্ক। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক। ঠিক আছে? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তাহলে একটি কম্পমান বস্তু যদি 1 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পন্ন করে, তবে তাকে বলা হয় হার্টজ, বা এটা 1 হার্টজ বা শুধুমাত্র হার্টজ। বিজ্ঞানী হেনরিক হার্টজের নাম অনুসারে এই এককের নামকরণটি করা হয়েছে। ঠিক আছে? এরপরে আসি আমরা কৌণিক কম্পাঙ্ক। আমরা কম্পাঙ্ক সম্পর্কে সংজ্ঞা দিয়ে আসছি। কৌণিক কম্পাঙ্ক কি হবে? কৌণিক কম্পাঙ্ক কখন হবে? যখন বস্তু বৃত্তাকার পথে ঘুরবে। অর্থাৎ বৃত্তাকার পথে কম্পনরত কোনো একটি বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাকে বলা হবে ওই বস্তুর কৌণিক কম্পাঙ্ক। এটাকে সাধারণত আমরা গ্রিক লেটার ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করে দেখো যে টি সেকেন্ডে আমরা কত পাচ্ছি? টি সেকেন্ডে
এখানে কৌণিক কম্পাঙ্কের এখানে খেয়াল করে দেখো যে টি টি সেকেন্ডে সে বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে সে বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 2 পাই, টোয়াইস টোয়াইস পাই কোণ তৈরি করবে, তাই না? টোয়াইস 2 পাই কোণ তৈরি করলো। তাহলে 1 সেকেন্ডে যে আমরা বলছিলাম যে বৃত্তাকার পথে কম্পনরত কোনো একটি বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে ওই বস্তুর কৌণিক কম্পাঙ্ক বলে। তাহলে এখানে 1 সেকেন্ডে যদি আমরা কম্পাঙ্ক বের করি তাহলে এটি কি হবে? এটি হবে 2 পাই/টি। অতএব ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি। আবার এখানে আমরা দেখে আসলাম, খেয়াল করে দেখো যে এই যে কম্পাঙ্কের যে রাশিমালা ছিল, এখানে আমরা কম্পাঙ্কের রাশিমালায় এফ ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম? যে এন ইজ ইকুয়াল টু 1/টি। টি সেকেন্ডে সম্পন্ন করে একটি কম্পন, 1 সেকেন্ডে সম্পন্ন করে 1/টি। এটিই ছিল এন, তাই না? তাহলে এন ইজ ইকুয়াল টু 1/টি, অতএব 2 পাই ইন্টু 1/টি ইজ ইকুয়াল টু কত হবে? 2 পাই/এন। তাহলে কি দেখা যাচ্ছে এখান থেকে? দেখা যাচ্ছে যে কৌণিক কম্পাঙ্ক ওমেগা এটি সাধারণ কম্পাঙ্ক এন এর মান হতে 2 পাই পরিমাণ বেশি, এবং কৌণিক কম্পাঙ্কের একক এটিকে রেডিয়ান পার সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়গুলো আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি, তাই না? বৃত্তাকার গতি সম্পর্কে গতিবিদ্যার চ্যাপ্টারে। যাই হোক, আমরা এখানে আরেকবার একটু জাস্ট স্মরণ করে নিচ্ছি। তাহলে কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এদিকে কম্পাঙ্কের একক কিন্তু ছিল শুধুমাত্র সেকেন্ড। ঠিক আছে, এবার আসো কি বিস্তার। বিস্তারটা কি হবে? আমরা যদি একটি বিস্তারের কথা একটু দেখো খেয়াল করে। একটা সরল দোলকের কথা চিন্তা করো। একটা সরল দোলক, সে কি করবে? সরল দোলকটি এইখানে ববের অবস্থান, এই এটি সাম্য অবস্থানে ববের অবস্থান। ঠিক আছে, সাম্য অবস্থানে ববের অবস্থান, এটাকে বিবেচনা করো। আর এইখানে বিবেচনা করো এটি একটু সাইডে চলে আসছে। যাই হোক, ববের অবস্থান এপাশে এই। তাহলে এখানে খেয়াল করে দেখো যে কোন একটি দোলন গতি সম্পন্ন বস্তু তার গতির মধ্য অবস্থান হচ্ছে আমাদের এটা। মধ্য অবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্ব, সেটা সরলরৈখিক দূরত্ব হতে পারে অথবা কৌণিক দূরত্ব হতে পারে, অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এইটুকু হবে হচ্ছে আসলে সরলরৈখিক দূরত্ব, আর কৌণিক দূরত্বটা কোনটা হবে? কৌণিক দূরত্ব হবে হচ্ছে যে এইখানে যে কোণ তৈরি করছে সেটা দুই দিকে, তাই না?
এখান থেকে মাঝখান থেকে মধ্য অবস্থান থেকে এইটুকু, এটা হবে হচ্ছে কৌণিক সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের রৈখিক সরণ, আর এইটুকু হচ্ছে কৌণিক সরণ। অতএব সরণ দুই রকমের। সরণের সমীকরণ আমরা এখনো ডেভেলপ করিনি, আমরা করব, তারপরে বিস্তারের এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর পরের আলোচনায় আমরা আসব কি দশা সম্পর্কে আলোচনায়। দশা কি? কোনো একটি কম্পমান বস্তুর যে কোনো মুহূর্তের দোলনের অবস্থা। তো যে কোনো মুহূর্তে দোলনের অবস্থা বলতে তার সরণ, বেগ, অবস্থান, অবস্থান মানেই হচ্ছে সরণ, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, ত্বরণ এবং গতির অভিমুখ যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটিকে বলা হয় কি দশা। ঠিক আছে? আর আদি দশাটা কি? আদি দশা হচ্ছে, আদি দশা এটি কি, এটাকে ইপোক বলা হয়। সরল দোলন গতিসম্পন্ন কোনো বস্তুর যাত্রা শুরু করার মুহূর্তে, অর্থাৎ যখন t0 সময় অথবা আমরা যখন গণনা শুরু করব এই সময়, সাধারণত তার যাত্রা যে কোনো একটা প্রান্ত থেকে বা যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করার সময়, সেটিকে গণনা শুরুর সময় বিবেচনা করলে t0 সময়ে কোনো বস্তুর যে দশা থাকে সেটিকে বলা হয় আদি দশা। এই সময়ের সাথে সাথে দশার পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আদি দশা সাধারণত একই থাকে। ঠিক আছে? নেক্সট আমরা আসবো এবার সরল দোলন গতি সম্পন্ন বস্তুর সরণের রাশিমালা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? সরণের রাশিমালা। তাহলে সরণের রাশিমালা, এটি আমরা অলরেডি, সরণ বলতে এখানে আমরা দুই ধরনের সরণের কথা বলছি, কৌণিক সরণ এবং রৈখিক সরণ। ঠিক আছে? কোনো একটি দোলন গতি সম্পন্ন বস্তু সাম্য অবস্থান থেকে সরলরৈখিক বা কৌণিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর কি বলা হয়? সরণ বলা হয়। ঠিক আছে? বিস্তার যেটি, সেটি কিন্তু সরণেরই একটি অংশ মাত্র। ঠিক আছে? বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটি কিন্তু তার বিস্তার হিসাবেও বিবেচিত হতে পারে। যেমন আমরা বিস্তারের যে সংজ্ঞা এখানে দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে গতির কি মধ্য অবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটি সরলরৈখিক বা কৌণিক দুটো দূরত্বই হতে পারে। এখানেও কিন্তু তাই বলছি যে কোনো একটি দোলন গতি সম্পন্ন বস্তু সাম্য অবস্থান থেকে সরলরৈখিক বা কৌণিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর সরণ বলা হয়। ঠিক আছে? সরলরৈখিক সরণকে x আর কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। সরণের একক কি হবে? যদি সরলরৈখিক সরণ হয় তাহলে একক হবে সরণ, জাস্ট একটা দূরত্ব অতিক্রম করছে একটা নির্দিষ্ট দিকে, অতএব এর একক হবে মিটার। আর যদি কৌণিক দূরত্ব অতিক্রম করে তাহলে যেহেতু এটিকে আমরা কি করছি, রেডিয়ান এককে প্রকাশ করছি, অতএব সেটি হবে রেডিয়ান। আমরা একটি বস্তুর ঘূর্ণনরত অবস্থায় সরণের রাশিমালা কি হয় সেটি এখন বের করব। কি রকম একটু আমরা চিত্রের দিকে খেয়াল করি। মনে করি, দেখো খেয়াল করে মনে করি একটি নির্দেশক কণা ওমেগা সমকৌণিক বেগে একটি নির্দেশক বৃত্ত কি করছে, এ ডি বি সি পথে ঘুরছে। অর্থাৎ এ এখানে একটু সামান্য কারেকশনের বিষয় আছে, সেটি হলো ডি এ
ডি এ ডি এ, দেখো এই যে এখান থেকে ডি এ বি সি, তাহলে কি হলো, ডি এ বি সি পরিধি বরাবর তীর চিহ্ন অভিমুখে ঘুরছে। তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে আমাদের, এই যে ডি ডি থেকে এর দিকে, অথবা আমরা এভাবে বলতে পারি যে এটি এ বি সি ডি পথে ঘুরছে। আমরা ধরে নিলাম যে সে যাত্রা শুরু করেছে ডি থেকে, ঠিক আছে। এই জন্য আমরা বলছি যে নির্দেশক কণা, মানে যে কণাটি ঘুরছে সেই কণাটি ডি থেকে যাত্রা শুরু করে, ডি থেকে এর দিকে যাত্রা শুরু করলো। সেজন্য আমরা এখানে কি লিখলাম, ডি এ বি সি পরিধি বরাবর তীর চিহ্ন অভিমুখে ঘুরছে। আরো মনে করে নিই যে নির্দেশক বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও, এর ব্যাসার্ধ হচ্ছে এ, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে এ। আর কণাটি ডি বিন্দু হতে যাত্রা শুরু করে টি সময় পরে সে কোথায় পৌঁছালো, পি বিন্দুতে পৌঁছালো। পি বিন্দু হতে বৃত্তের ব্যাস এসি, এর উপরে কি করো, এই পি কিউ লম্ব টানো এবং সেই সাথে ওপি যোগ করো। এখানে খেয়াল করে দেখো, ত্রিভুজ এইখান থেকে ত্রিভুজের কোণের পরিমাণটা আগে আমরা দেখি। ডি পি ও ডি একসাথে আসে, এই যে ডেল্টা কোণটা, এটা হচ্ছে আদি দশার মান। আমরা আদি দশার কথা বলেছিলাম, এটা হচ্ছে আদি দশা, ঠিক আছে। অর্থাৎ আমরা এটি বলতে পারি যে বস্তুটি কি করছে, এইখানে টি সময়ে সে এই বিন্দুতে আসলো, এরপরে সে আরো কিছুটা পথ অতিক্রম করে থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এইখানে কোণটা কত হবে, পি ও ডি, খেয়াল করে দেখো, পি ও ডি, ঠিক আছে, পি ও ডি, এই কোণটা পুরোটা হচ্ছে থিটা প্লাস ডেল্টা, কেমন, থিটা প্লাস ডেল্টা। তাহলে অনুরূপভাবে কোণ ওপি কিউ, কোনটা হচ্ছে, এই যে ও পি কিউ, এই পুরো কোণটা, তাই না, এই কোণটুকু, আর এটা হচ্ছে এই পুরো কোণটুকু, ঠিক আছে, থিটা প্লাস ডেল্টা, পিওডি হচ্ছে থিটা প্লাস ডেল্টা এই পুরো কোণটুকু, আর ও পি কিউ এটিও কিন্তু কি হচ্ছে থিটা প্লাস ডেল্টারই সমান হবে, কারণ কি এটি হচ্ছে একান্তর কোণ। ধরে নেই আমরা যে লম্ব পাদবিন্দু সরণ, বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করছিল না, এই যে গতির অভিমুখ আমরা দেখাচ্ছি, তাই না, যাত্রা শুরু করেছিল ডি বিন্দু থেকে, তাহলে সে এসে পৌঁছেছে কোথায়, পি বিন্দুতে। তাহলে বস্তুটি যদি ও বিন্দু থেকে যাত্রা শুরু করত, তাহলে সে এই এসি বরাবর কি করত, কিউ বিন্দুতে আসতো। তাহলে লম্ব পাদবিন্দুর সরণ হচ্ছে এক্স, অর্থাৎ ও কিউ এই দূরত্বটুকু হচ্ছে এক্স। তো আমরা কৌণিক কম্পাঙ্কের সংজ্ঞা থেকে কি জেনে আসলাম, যে একক সময়ে কোনো বস্তু কি করে, বৃত্তের কেন্দ্রে যতটুকু, মানে বৃত্তাকার পথে ঘূর্ণরত বস্তু 1 সেকেন্ডে যে কৌণিক সরণ হয় তার, সেটাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এই যে এখান থেকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ওমেগা টি। আবার ত্রিভুজ ওপি কিউ খেয়াল করে দেখো, ও পি কিউ, এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে কোণের পরিমাণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, তাহলে আহ, এটা আমরা কি টেনেছিলাম, এটা পিসির উপর লম্ব টেনেছিলাম, কিন্তু যেহেতু এটা কোণের পরিমাণ, তাহলে লম্ব হয়ে যাচ্ছে কোনটা, ও কিউ হয়ে যাচ্ছে লম্ব, আর পি কিউ হয়ে যাচ্ছে ভূমি, ওপি হচ্ছে তার ব্যাসার্ধ।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ও কিউ বাই ওপি ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস ডেল্টা, তাই না? সাইন থিটার মান কত? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বা ও কিউ ইজ ইকুয়াল টু এক্স আর ওপি সমান এ, তাই না? তাই যদি হয় তাহলে এখানে আমরা এক্স বাই এ ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসলো কত? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন একটি কণার সরণের রাশিমালা। ঠিক আছে, বিষয়টিকে আমরা ভিন্নভাবেও কি করতে পারি? দেখাতে পারি। সেটি কিভাবে? খেয়াল করে দেখো, এইখানে ক্ষেত্র 2 দেখিয়েছি আমরা। এই জায়গায় কি হচ্ছে? আবারও বর্ণনাটা একই রকম, শুধুমাত্র আমরা গুণন মুখটা উল্টিয়ে দিয়েছি। যে একটি নির্দেশক কণা ওমেগা সমকৌণিক বেগে একটি নির্দেশক বৃত্ত বিএ সিডি বিএ ডিসি বিএ ডিসি পথে ঘুরছে। ঠিক আছে, বিএ ডিসি বিএ, তাহলে কোথায়? বিএ ডিসি এই পথে পরিধি বরাবর তীর চিহ্নিত, এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে নির্দেশক বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ যথারীতি এ। কণাটি বি বিন্দু হতে যাত্রা শুরু করে টি সময় পর কোথায় আসলো? পি বিন্দুতে আসলো। তাহলে পি বিন্দু আমরা ধরে নিই যে কণাটি বি বিন্দু সরি পি বিন্দুতে পৌঁছালো। এখন পি বিন্দু হতে বৃত্তের ব্যাস এই যে এসি, এর উপরে কি করো? আবারও একটি লম্ব টানো। সেই লম্বটি কত? পি এন লম্ব টানো। ঠিক আছে, তাহলে এবং এ ও পি যোগ করে দাও। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে যাত্রা শুরু করেছিল কোথা থেকে? এইখান থেকে, তাই না? বি থেকে। তাহলে এখানে কৌণিক সরণ কতটুকু হলো? বিওপি। বিওপি সমান থিটা হলে তাহলে একান্তর কোণ হিসেবে ওপি এন, এই কোণটুকু, তাই না? এই কোণটুকু দুটো সমান হয়ে যাচ্ছে। এবং লম্ব পাদবিন্দুর, যেহেতু বি বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যদি বস্তুটি এই পথে যাত্রা শুরু করত, বি থেকে না করে তাহলে ও থেকে করত, ও থেকে এই বরাবর কি হতো? দোলন খেত। তাহলে ও থেকে সে আসতো কোন পর্যন্ত? ও এন পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে ও এন কে আমরা ধরে নিয়েছি কত? এক্স। তাহলে লম্ব পাদবিন্দুর সরণ হচ্ছে এক্স। যথারীতি আবারও ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে, থিটা বাই টি যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। আর ও পি এন এই ত্রিভুজ থেকে আমরা যথারীতি কি পাচ্ছি? ও এন বাই ওপি ইজ ইকুয়াল টু, এটা কি হচ্ছে? এক্স এখন কিন্তু হয়ে গেছে কি? ও এন হয়ে গেছে লম্ব। তাহলে ও এন বাই ওপি ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে থিটার মান কত? ওমেগা টি। অতএব সাইন ওমেগা টি বা এক্স বাই এ ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, বা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ক্ষেত্রে কি নেই? ডেল্টা নেই। ওমেগা টির সাথে এই ডেল্টা, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম এখানে, এটা কিন্তু নেই। কেন নেই? কারণ এই জায়গায়, এইখানে আমরা এই জায়গাতে আদি দশা শূন্য হিসেবে বিবেচনা করেছি। অতএব এই জায়গায় কি হয়ে যাচ্ছে? স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে সরণের রাশিমালা হয়ে যাচ্ছে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। সাধারণত আমরা সরণের রাশিমালা এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি এটি ব্যবহার বেশি করে থাকি। পরবর্তীতে আরো একটি স্টেপ আমরা দেখব সরণের রাশিমালার ক্ষেত্রে।
খেয়াল করে দেখো তৃতীয় ক্ষেত্র, ধরে নিই আমরা একটা নির্দেশক কণা ওমেগা সমকৌণিক বেগে নির্দেশক বৃত্ত এবিসিডি এর পরিধি বরাবর তীর চিহ্ন অভিমুখে ঘুরছে। এইখানে আমরা আসছি, এবার কি করছে, এই দিক ঘুরছে, এ থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাহলে এখানে যথারীতি নির্দেশক কণাটির এ বি সি ডি পথে ঘুরছে। ঠিক আছে, ঘুরে টি সময় পর সে পি বিন্দুতে পৌঁছালো। তাহলে পি থেকে কি করো, এই ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানো, পিএন লম্ব টানো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে এইখানে এ থেকে যাত্রা করে সে পি বিন্দুতে আসলো, মানে এখান থেকে সে কৌণিক সরণ কতটুকু ঘটালো, এইটুকু না, এইটুকু কিন্তু তার কৌণিক সরণ হলো। ঠিক আছে, কৌণিক সরণ হলো তার এইটুকু। আর তাহলে পি ও কিউ সমান হচ্ছে কত, থিটা। তাহলে অবভিয়াসলি এখানে ও পি এন এটিও কি থিটার সমানই হবে না, এটিও থিটার সমানই হচ্ছে। আমরা এখানে বিষয়টি দেখিয়েছি, খেয়াল করে দেখো, এই যে এখানে লম্ব পাদবিন্দুর সরণটা কত হয়ে গেছে, এখানে ওয়াই, এটাকে দেখতে ভি এর মতো মনে হচ্ছে, এটা ছোট হাতের ওয়াই। তাহলে বস্তুটি এ বিন্দু থেকে যাত্রা করে পি বিন্দুতে আসার অর্থ হলো, যদি ও বিন্দু থেকে ওয়াই এবং ওয়াই ডট এই অক্ষ বরাবর দোলন খেত, তাহলে সে গিয়ে পৌঁছাতো কোথায়, ও থেকে এন পর্যন্ত, অর্থাৎ ওয়াই দূরত্ব অতিক্রম করত, সরলরৈখিক দূরত্ব ওয়াই অতিক্রম করত। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লম্ব পাদবিন্দুর সরণ ওয়াই যথারীতি আগের মতো থিটা ইজিক্যাল টু ওমেগা টি। তাহলে ওপিএন এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এইটা কি হচ্ছে, ওয়াই বাই ওপি, তার মানে লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু সাইন থিটা ইজিক্যাল টু কত হবে, থিটার মান ওমেগা টি। অতএব y by a is equal to sin omega t, y is equal to a sin omega t। তাহলে এটিও কিন্তু কি হচ্ছে, এই সমীকরণটিও আমাদের সরণের সমীকরণকেই নির্দেশ করছে। ঠিক আছে, সরণের সমীকরণকেই নির্দেশ করছে। আবার যদি তুমি এটি বিবেচনা করো যে পি বিন্দু হতে বৃত্তের ব্যাস এসির উপর পি কিউ লম্ব টানো, যদি তার মানে এসি বরাবর বস্তুটি এবার দোলন খাবে, বৃত্তপথে ঘুরবে হচ্ছে এ থেকে বি সি ডি বরাবরই, কিন্তু যদি সরলরৈখিক দোলন সম্পন্ন করে তাহলে সেটা হবে হচ্ছে কত, এক্স এক্স ডট অক্ষ বরাবর তথা এসি বরাবর। তাহলে কি হচ্ছে, এসি বরাবর, দ্যাট মিন্স এখান থেকে যেহেতু এ থেকে বিতে যাচ্ছে, অতএব ও থেকে সে কি হয়ে করছে, সাম্য অবস্থান থেকে এই দিকে যদি এসে থাকে তাহলে কতটুকু হবে, পি বিন্দু হতে বৃত্তের ব্যাস এসির উপর পি কিউ লম্ব টান, পি কিউ লম্ব টেনে ওপি যোগ করো, তাহলে ও পি কিউ এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার থিটার পরিমাণ, তাহলে পি কিউ লম্ব, ও কিউ হচ্ছে কি ভূমি, তাহলে ও কিউ বাই ওপি ইজ ইকুয়াল টু কত হবে, ও কিউ বাই ওপি ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে cos ওমেগা টি, যেহেতু থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তাহলে ও কিউ মানে কতটুকু, ও কিউ এই যে এইটুকু, এক্স এইটুকু, তাই না, ও কিউ হচ্ছে এক্স, এই দূরত্বটুকু এক্স দূরত্ব, মানে এখান থেকে এই কিউ পর্যন্ত এই দূরত্বটুকু। ঠিক আছে, তাহলে এক্স বাই এ, ওপি হচ্ছে এ, তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কজ ওমেগা টি, বা এক্স ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা টি, এটিও কিন্তু কি সরণের রাশি মালা। ঠিক আছে, এই যে আমরা তিনটা ক্ষেত্রে
সরণের রাশিমালা বের করলাম। এখানে একটি ক্ষেত্রে আমরা পেলাম, দুটি ক্ষেত্রে আমরা পেলাম x ইজিক্যাল টু a sin ওমেগা t। প্রথমটিতে পেয়েছিলাম x ইজিক্যাল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, যেটা ডেল্টা ছিল হচ্ছে আদি দশাকোণ। আর আদি দশাকোণ থাকলে তাহলে কি হচ্ছে x ইজিক্যাল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। আর যদি আদি দশা না থাকে, শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে x ইজিক্যাল টু a sin ওমেগা t শুধুমাত্র। আবার এখানেও তাই, যে আদি দশা নেই কিন্তু তার ঘূর্ণনের দিক আমরা চেঞ্জ করে দিয়েছি, যেদিকেই যাই সেদিকেই আমরা কি পেয়েছি, y ইজিক্যাল টু a sin ওমেগা t। এটিও সরণের সমীকরণ। আবার ঘূর্ণনের অভিমুখ একই রেখে যদি আমরা কি বৃত্তাকার গতির সাথে সরলরৈখিক গতির সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে সেখান থেকে দেখা যায় যে x ইজিক্যাল টু, অর্থাৎ সরলরৈখিক দোলন আর বৃত্তাকার দোলন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক এসে এখান থেকে দাঁড়াচ্ছে x ইজিক্যাল টু a cos ওমেগা t। মূল বিষয় দাঁড়াচ্ছে যে সরণের রাশিমালা y ইজিক্যাল টু a sin ওমেগা t হোক, অথবা x ইজিক্যাল টু a sin ওমেগা t হোক, অথবা x ইজিক্যাল টু a cos ওমেগা t হোক, অথবা y ইজিক্যাল টু a cos ওমেগা t হোক, যেটাই হোক না কেন, প্রতিটি কি হয়, সরল সন্ধিত স্পন্দনের সরণের রাশিমালা নির্দেশ করে। একটি সাইন সদৃশ স্পন্দন সম্পন্ন করে, আর একটি কি কোসাইন সদৃশ স্পন্দন সম্পন্ন করে। এই যা পার্থক্য। তাই যদি হয়, তাহলে এখানে আমরা এখন সরণ বনাম সময় যে লেখচিত্র আছে সেটি যদি একটু ব্যাখ্যা করি, তাহলে এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। কি সরণ বনাম সময় লেখচিত্র, দেখো, খেয়াল করো। এটুকের মধ্যে আমরা একটু খেয়াল করি, সরণ বনাম সময় লেখচিত্র। এটিও কিন্তু সরণ বনাম সময় লেখচিত্র, দুটোই সরণ বনাম সময় লেখচিত্র। প্রথম যে লেখচিত্রটি, এটির দিকে একটু নজর দিই। সরণ বনাম সময় লেখচিত্র একটি সাইন সদৃশ লেখচিত্র। এইটি হচ্ছে সাইন সদৃশ লেখচিত্র। কিভাবে একটু আমরা ব্যাখ্যা করি। সরণের রাশিমালা থেকে আমরা কি পাচ্ছি, x ইজিক্যাল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন আমরা ডেল্টার কথা কি বলেছিলাম, ডেল্টার কথা বলেছিলাম এটি হচ্ছে আদি দশা। তাহলে আদি দশার পরিমাণ যদি শূন্য হয় এবং t এর মান যদি শূন্য হয়, আমরা এখানে কি দেখাচ্ছি, এই দিকে সময় t আর এই দিকে সরণ x, ঠিক আছে। তাহলে ডেল্টাও শূন্য, টিও শূন্য, তাহলে x ইজিক্যাল টু a সাইন, এটাও শূন্য এটাও শূন্য, তাই হচ্ছে না? খেয়াল করে দেখো যে ওমেগা টি ডেল প্লাস ডেল্টা দুটোই শূন্য, তার মানে a সাইন ওমেগা, সরি a সাইন 0 মানে 0, যা কি করছে, লেখচিত্রের এই যে মূল বিন্দুটাকে নির্দেশ করছে, তাই না? মূল বিন্দুকে নির্দেশ করছে। আচ্ছা, আবার দেখো, আবার যদি আদি দশা ডেল্টা 0 এবং সময় t ইজ ইকুয়াল টু t/4 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, a সাইন ওমেগা t। t এর মান বসিয়ে দাও, a সাইন ওমেগা সমান আমরা কত জানি, 2π/t। আর এই ছোট t এর মান এইখানে কত আছে, t/4, এটা t/4। তাহলে t আর t ক্যান্সেল হয়ে গেল, 2 কত হলো, নিচে 2 থাকলো, a sin π/2, sin π/2 মানে 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, এটা শুধু হচ্ছে sin 90 ডিগ্রি সমান 1। তাহলে a অর্থাৎ সরণ হচ্ছে সর্বাধিক, ঠিক আছে। এই দেখো, এখান থেকে এই বরাবর সর্বাধিক সরণ ঘটেছে, ঠিক আছে, সর্বাধিক
স্মরণ ঘটেছে। এভাবে তোমার টি এর আমরা বিভিন্ন মানের জন্য লেখচিত্রটির বিভিন্ন অবস্থানের স্মরণের মান এবং লেখচিত্রটির যে সাইন সদৃশ তা ব্যাখ্যা করতে পারি। আবার খেয়াল করে দেখো পাশের চিত্রটি, এখানে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো কি হচ্ছে এটা। আহ, এটার ব্যাখ্যাটা একটু আমরা স্মরণ বনাম সময় লেখচিত্র। এখানে এটা কিন্তু ত্বরণ নয়, এটা হচ্ছে বিস্তারকে দেখিয়েছি আমরা। মূল বিন্দুতে সর্বাধিক বিস্তার কখন? যখন টি এদিকে সময়, এদিকে স্মরণ। ঠিক আছে, তাহলে আহ তাহলে খেয়াল করে দেখো যে সময় টি আর স্মরণ হচ্ছে এদিকে। আমরা যদি cos x a cos ওমেগা t এই সমীকরণে আসি, তাহলে কি পাওয়া যায়? একটু খেয়াল করলেই কিন্তু আমরা এটি পেয়ে যাব, তাই না? খেয়াল করে দেখো যে কি হচ্ছে এখানে। এখানে এটা x এটা x a cos ওমেগা t। তাহলে এখানে এই সমীকরণে একটু খেয়াল করি, এই সমীকরণটা প্লাস এইদিকে টি এর মান যখন 0, তখন x কত হচ্ছে? a cos 0, তাই না? cos 0 এর মান 1, তাহলে x এর মান কত হচ্ছে? a, বা y এর মান y হিসেবেও যদি আমরা এই বরাবর ধরি, যেহেতু সরণ y অক্ষ বরাবর দেখিয়েছি, অতএব এখানে আমরা এটিকে y হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমি এখানে x a cos ওমেগা t দিয়েছি, সেই জন্য সরণকে x হিসেবেই দেখেছি। আসলে y অক্ষ বরাবর সরণ y ব্যবহার করলেই ভালো হয়। তাহলে x কি দাঁড়ালো? তোমার t0 a cos 0, cos 0 এর মান 1, তাহলে x a। এই দেখো t0 সময়ে স্মরণ হচ্ছে সর্বাধিক, a সর্বাধিক। আবার t যদি t/4 হয়, তাহলে এখানে এই অনুরূপ যদি আমি এখানে বসিয়ে দেই যে x a cos এ দেখো এখানে, এবার লেখো এটা কি, এটাকে লেখো এবার cos। আমরা পাশে একটু দেখাই, তাহলে x a cos ওমেগা t, তাহলে a cos ওমেগার মান 2π/t, t এর মান কত আমরা এখানে দেখলাম? t/4, এই যে এই বিন্দুতে t/4, তাহলে t/4 বসিয়ে দাও। তারপরে তাহলে কি হলো? t কেটে গেল, 2 দিয়ে 4, 2 হলো a cos π/2, a cos π/2, তাহলে কত হবে? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0। খেয়াল করে দেখো তো, এখানে 0 না, এই যে t এইদিকে একটি সময় t, স্মরণ কত হয়ে গেল? স্মরণ হয়ে গেল 0। ঠিক আছে, স্মরণ হয়ে যাচ্ছে 0, t/4 সময়ে স্মরণ 0। এইভাবে আমরা
কি করতে পারি, এটি হলো কোসাইন সদৃশ তোমার লেখচিত্র। এটা সাইন সদৃশ লেখচিত্র, যেটি মূল বিন্দু থেকে পজিটিভ দিক থেকে শুরু হয়, আর এটি কোসাইন, এটিও পজিটিভ দিক থেকেই শুরু হয়। এটি মূলত আসলে কি হয়, এই যে বিন্দুটা আমরা ও বিন্দু অর্থাৎ যাত্রা বিন্দু যেটি বিবেচনা করেছি, এটি কিন্তু আসলে যদি এই চিত্রের সাথে তুলনা করি, তাহলে এইখানে নিয়ে এসে টানলেই কিন্তু হয়ে যেত, তাই না? এইখানে যদি আমরা এই রেখাটি টানতাম, তাহলেই কিন্তু এখান থেকে আসলে যাত্রা শুরু করেছিল। কজ কোসাইন ফাংশন এবং সাইন ফাংশন, এই দুইয়ের মধ্যে শুধু পার্থক্য এতটুকুই। কেমন? তাহলে এখান থেকে সে যাত্রা শুরু করলো, এটি হচ্ছে কোসাইন, আর যদি এখান থেকে যাত্রা শুরু করে সেটা হচ্ছে সাইন সদৃশ। উভয় ক্ষেত্রেই আমরা বিষয়টি ব্যাখ্যা করে দেখতে পেলাম যে সরণ বনাম সময় লেখচিত্র, এটি দুটো ক্ষেত্রেই, অর্থাৎ x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t বা y ইজ ইকুয়াল টু a cos ওমেগা t অথবা x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t, মানে x y এটি হচ্ছে সরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? আর এ হচ্ছে সর্বাধিক বিস্তার, এই যে ব্যাসার্ধ, সর্বাধিক বিস্তার, সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করছে। তাহলে উভয় ক্ষেত্রেই সরণের মান হয় সাইন সদৃশ না হয় কোসাইন সদৃশ, এ দুটোর মাধ্যমেই আমরা প্রকাশ করতে পারি। সেজন্যই আমরা বলছিলাম এখানে যে x ইজ ইকুয়াল টু সাইন, x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, অথবা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, অথবা x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t, অথবা y ইজ ইকুয়াল টু a cos ওমেগা t। যে কোনোটি কি করে, সাইন এবং কোসাইন সদৃশ লেখচিত্রকে সময় বনাম সরণ বনাম সময় লেখচিত্রকে ইয়ে করে, সিদ্ধ করে, আমরা বলি সিদ্ধ করে, অর্থাৎ মেনে চলে। এই জন্য সরণ এটি সাইন বা কোসাইন উভয় ফাংশন দ্বারাই প্রকাশ করা যায়। যেহেতু আমরা ইতিপূর্বেও বলে এসেছি যে সরল সন্ধিত স্পন্দন এটি হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটি রূপ। তো পর্যায়বৃত্ত গতির রূপ, পর্যায়বৃত্ত গতির একটি বৈশিষ্ট্যই হচ্ছে যে এটিকে সাইন বা কোসাইন ফাংশন দ্বারা কি করা যায়, প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে আজকের আলোচনা আমাদের মোটামুটি এ পর্যন্তই। আমরা সরল গতি সম্পন্ন বস্তুর, সরল দোলন গতি সম্পন্ন বস্তুর সরণের রাশিমালা এবং সেই সাথে সরণ বনাম সময় লেখচিত্র পর্যন্ত ব্যাখ্যা করলাম। আগামীতে ইনশাল্লাহ আমরা সরল দোলন গতি সম্পন্ন বস্তুর বেগের রাশিমালা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আজকের জুম অনলাইন ক্লাসে অংশগ্রহণ করায় উপস্থিত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।